স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি সালোক সংশ্লেষ উপ এককের কিছুটা অংশ বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমেই জেনে নিই এই সালোক সংশ্লেষের যে ইংরেজি অর্থ, ইংরেজি টার্ম ফটোসিনথেসিস। এই ফটোসিনথেসিস শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? ফটোসিনথেসিস বিজ্ঞানী বার্নেস 1898 সালে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। বিজ্ঞানী বার্নেস 1898 সালে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন। এই ফটোসিনথেসিস দুটো গ্রিক শব্দ থেকে আগত হয়েছে। সেই শব্দ দুটি হলো ফটোস অর্থাৎ এর বাংলা অর্থ আলো বা আলোক, এবং সিনথেসিস এর অর্থ হচ্ছে সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ হওয়া বা তৈরি হওয়া, তাকেই বলবো সালোক সংশ্লেষ। অর্থাৎ সালোক সংশ্লেষ মানে হচ্ছে যুক্ত আলো, মানে হচ্ছে উপস্থিতি, যুক্ত আলো যুক্ত সংশ্লেষ, অর্থাৎ আলোর উপস্থিতিতে কোনো কিছু সংশ্লেষ হওয়া বা তৈরি হওয়াকে বলবো সালোক সংশ্লেষ। তাহলে সালোক সংশ্লেষ সংজ্ঞা আমরা কি বলতে পারি? যে বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মাধ্যমে ক্লোরোফিল যুক্ত কোষে সূর্যালোকের উপস্থিতিতে, অর্থাৎ দিনের বেলায় ক্লোরোফিলের সহায়তায় পরিবেশ থেকে গৃহীত জল এবং কার্বন ডাইঅক্সাইডের জৈব রাসায়নিক বিক্রিয়ায় সরল শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজ উৎপন্ন হয়, এবং সেই গ্লুকোজের মধ্যে সৌরশক্তি থেকে যে আগত শক্তিটা, যা রাসায়নিক শক্তি থেকে খাদ্যের মধ্যে স্থিতি শক্তি রূপে আবদ্ধ হয়, এবং উপজাত বস্তু রূপে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে বলবো সালোক সংশ্লেষ। অর্থাৎ এই সালোক সংশ্লেষের সমীকরণ, সালোক সংশ্লেষের সংজ্ঞা থেকে আমরা সামগ্রিকভাবে যে সমীকরণটা পাবো সেটা হলো পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জল এর রাসায়নিক বিক্রিয়ায় গ্লুকোজ, 6 অণু জল এবং অক্সিজেন উৎপন্ন হয়। কিসে হয়? দিনের বেলায়, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে এবং ক্লোরোফিলের সাহায্যে। তাহলে এই সালোক সংশ্লেষের সমীকরণ থেকে আমরা কি পাই? সালোক সংশ্লেষের সমীকরণ থেকে আমরা জানতে পারি যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু জলের রাসায়নিক বিক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত কোষে, অর্থাৎ ক্লোরোফিলের সাহায্যে দিনের বেলায়, অর্থাৎ সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়া করে এবং
1 অণু গ্লুকোজ, 6 অণু জল এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করবে। এই অক্সিজেন যেহেতু গ্যাসিয়াস ফর্ম, যার জন্য ঊর্ধ্বমুখী হয়ে পাতায় উপস্থিত পত্ররন্ধ্র বা কাণ্ডের লেন্টিসেল কিউটিকলের মাধ্যমে বায়ুমণ্ডলে মিশ্রিত হয়ে যায়। এছাড়াও এই সমীকরণ থেকে আমরা জানতে পারি কি, যে 1 অণু গ্লুকোজ তৈরির জন্য, 1 অণু গ্লুকোজ উৎপন্ন করার জন্য 6 অণু কার্বন ডাইঅক্সাইডের কার্বন এবং অক্সিজেন এবং 12 অণু জলের প্রয়োজন হয়। 12 অণু জলের যে হাইড্রোজেন সেটা এখানে এসে যুক্ত হয়। এই সমীকরণ থেকে আমরা আরো জানতে পারি যে পরিবেশ থেকে যত অণু কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, ঠিক তার সমপরিমাণ অক্সিজেন অণু কিন্তু তৈরি হয় এবং সেই অক্সিজেন পত্ররন্ধ্র, লেন্টিসেল বা কিউটিকলের মাধ্যমে পরিবেশে মিশ্রিত হয়। এর সাথে সাথে আমরা এখানে যে সরল শর্করা জাতীয় খাদ্যবস্তু তৈরি হচ্ছে, সেই খাদ্যবস্তুর মধ্যে দেখব কি, বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের যে কার্বনটা সেটা কিন্তু কোষস্থ যৌগের সাথে মিশ্রিত হয়ে যাচ্ছে। এই ঘটনাটাকে বলা হয়ে থাকে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ। আমরা জানি যে কার্বনের একটি নাম হলো অঙ্গার। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে যে কার্বনটা থাকে, যেটা জলের সাথে ক্লোরোফিল যুক্ত কোষে দিনের বেলায় সূর্যালোকের উপস্থিতিতে কোষস্থ খাদ্যে সরল শর্করা গ্লুকোজ তৈরি হলো, এই গ্লুকোজের মধ্যে অঙ্কুরিত হয়ে যাচ্ছে, অর্থাৎ যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে বায়ুমণ্ডলের কার্বন যেহেতু কোষস্থ যৌগে অঙ্গীভূত হয়ে যাচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় অঙ্গার আত্তীকরণ। এছাড়াও এই সমীকরণে আমরা দেখতে পাবো, এই সমীকরণে যে বিক্রিয়কগুলো আছে সেই বিক্রিয়কগুলোর মধ্যে দেখতে পাবো জারণ এবং বিজারণ বিক্রিয়া হচ্ছে, যার জন্য সালোক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। এখানে কি দেখব, সবার প্রথমে আমরা আগে জেনে নিই যে জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। আমরা আগের ক্লাসে অলরেডি পড়ে এসেছি যে জারণ বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোনো বিক্রিয়ক থেকে যে বিক্রিয়জাত পদার্থ উৎপন্ন হবে তার মধ্যে যদি অক্সিজেনের সংযুক্তি হয় বা হাইড্রোজেনের বিয়োজন ঘটে, তাহলে তাকে বলবো জারণ। অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন মূলক যুক্ত হয় বা হাইড্রোজেন অপসারিত হয় তাকে বলবো জারণ, এবং যে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন যুক্ত হয় বা অক্সিজেন মূলক বা অক্সিজেন অপসারিত হয়ে যায় তাকে বলবো বিজারণ। তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা দেখতে পাবো এই যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড থেকে এখানে কিন্তু হাইড্রোজেন মূলক হাইড্রোজেনটা এসে যুক্ত হয়েছে। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন যুক্ত হয়ে এখানে কিন্তু গ্লুকোজ তৈরি করেছে। তাহলে এখানটা যেহেতু হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো বিজারণ। আবার ঠিক অপরপক্ষে যখন জল দেখব, জলের ক্ষেত্রে হাইড্রোজেনের অপসারণ বা বিচ্যুতিকরণ ঘটেছে এবং সেই হাইড্রোজেনের জলের জারণ ঘটছে, জলের জারণ ঘটে জল জারিত হচ্ছে, জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে, যার জন্য সালোক সংশ্লেষ পদ্ধতিকে জারণ বিজারণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। এর সাথে সাথে আমরা পাবো যে সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাকক্রিয়া বলা হয়। উপচিতিমূলক বিপাকক্রিয়াও বলা হয়ে থাকে। উপচিতিমূলক, তার আগে বিপাকক্রিয়া কাকে বলবো, যে কোনো কোষের মধ্যে প্রতিনিয়ত যে গঠনমূলক তথা ভাঙনমূলক বিক্রিয়া চলে থাকে, যার ফলে দেহের শুষ্ক ওজন হ্রাস বা বৃদ্ধি পায়, তাকে বলবো বিপাকক্রিয়া। যখন যে বিপাকক্রিয়ার মাধ্যমে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে বলবো উপচিতি বিপাকক্রিয়া, আর যদি শুষ্ক ওজন হ্রাস পায়
তাহলে তাকে বলবো অপচিতি বিপাক ক্রিয়া। তো এই সালোক সংশ্লেষকে উপচিতি বিপাক ক্রিয়াও বলা হয়ে থাকে। কেন? কারণ সালোক সংশ্লেষ পদ্ধতিতে কার্বন ডাইঅক্সাইড, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এবং শোষিত জলের সাহায্যে যে সরল শর্করাটিতে গ্লুকোজ তৈরি হচ্ছে এবং যা কোষস্থ খাদ্যে সৌরশক্তিতে স্থিতিশক্তি রূপে আবদ্ধ হচ্ছে, এখানে ওই জীবদেহটার বা উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পেয়ে থাকে। তাই সালোক সংশ্লেষকে উপচিতিমূলক বিপাক ক্রিয়াও বলা হয়ে থাকে। এরপরে জেনে নিই সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়, অর্থাৎ সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষ যে কোনো সবুজ রঙের প্লাস্টিক যুক্ত অর্থাৎ ক্লোরোপ্লাস্টিক যুক্ত যে কোনো উদ্ভিদ অঙ্গে সালোক সংশ্লেষ সংঘটিত হয়। তো এই ক্লোরোপ্লাস্টিক যুক্ত যেটা সমস্ত রকমের উদ্ভিদের সবুজ পাতা যেখানে ক্লোরোপ্লাস্টিক থাকে, এছাড়াও কিছু কিছু উদ্ভিদ অঙ্গের কাণ্ড যা সবুজ বর্ণের হয়ে থাকে যেটা ক্লোরোপ্লাস্টিক যুক্ত হয়ে থাকে, তথা যে ফুলের বৃতি সেটাও সবুজ বর্ণের হয়ে থাকে, এগুলোতে কিন্তু সালোক সংশ্লেষ হয়ে থাকে। এছাড়া কিছু মূল আছে যেখানে সালোক সংশ্লেষ হয়ে থাকে। তো সবুজ এই যে উদ্ভিদের সবুজ পাতাকে সালোক সংশ্লেষের মুখ্য বা প্রধান অঙ্গ হিসেবে বিবেচিত করা হয়। তার কারণ হচ্ছে সালোক যে সবুজ পাতাটা সেটা চ্যাপ্টা এবং প্রসারিত হয়, যার জন্য বায়ুমণ্ডল থেকে যে সূর্যালোকটা যেটা প্রসারিত পাতার উপর সহজেই কিন্তু ওখানে নিক্ষেপ হয়। এবং পাতায় অবস্থিত, পাতার যদি প্রস্থচ্ছেদ ভালো করে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো যে বাইরে পুরো ক্যান্টিকুলার পরে তারপরে যে পাতার যে দুটো প্যারেনকাইমা স্তর, প্যালিসেড প্যারেনকাইমা এবং স্পঞ্জি প্যারেনকাইমা, যার মধ্যে কিন্তু সবুজ রঙের প্লাস্টিক বা ক্লোরোপ্লাস্টিক অবস্থান করে থাকে। এবং এই ক্লোরোপ্লাস্টিকের মধ্যে দুটো স্তর থাকে। ক্লোরোপ্লাস্টিকের মধ্যে দুটো স্তর থাকে। একটা প্লেট বা চাকতির ন্যায় যে স্তরটা সেটাকে বলা হয়ে থাকে গ্রানা। প্লেট বা চাকতির ন্যায় এইভাবে স্তর একটা, এই প্লেট বা চাকতির ন্যায় যে স্তরটাকে এটাকে বলা হয় থাকে গ্রানা। এই গ্রানার মধ্যে সালোক সংশ্লেষের আলোক নির্ভরশীল দশা বা আলোক দশা সংগঠিত হয় এবং এই যে জলীয় রসের মতো অংশটা এটাকে বলা হয় স্ট্রোমা। এই স্ট্রোমাতে সালোক সংশ্লেষের অন্ধকার দশা বা আলোক নিরপেক্ষ দশা সংগঠিত হয়ে থাকে। তাহলে পাতা ছাড়াও বিভিন্ন রঙের সবুজ কাণ্ড হয়ে থাকে, যেমন ধরো পুঁই, লাউ, কুমড়ো ইত্যাদি বিভিন্ন রকমের উদ্ভিদ আছে যাদের কাণ্ড সবুজ বর্ণের হয় অর্থাৎ ক্লোরোপ্লাস্টিক যুক্ত হয়, তারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। কিছু মূল আছে যেমন গুলঞ্চের আত্তীকরণ মূল, সবুজ বর্ণের ক্লোরোপ্লাস্টিক যুক্ত হয় যার জন্য কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। কিছু এককোষী প্রাণী আছে, কারণ ক্লোরোপ্লাস্টিক যুক্ত যদি শুধু উদ্ভিদ অঙ্গই যে সালোক সংশ্লেষে সক্ষম তা নয়, কিছু এককোষী প্রাণী আছে যারা সালোক সংশ্লেষে সক্ষম, যেমন ধরো ইউগ্লিনা, ক্রাইসামিবা, এবং এককোষী প্রাণী আছে যারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। আরো কিছু কিছু প্রোটিস্টা বা এককোষী সায়ানোব্যাকটেরিয়া আছে যাদের মধ্যে কিন্তু এই ক্লোরোপ্লাস্টের ন্যায় বা ক্লোরোফিল নামক রঞ্জক কণা থাকে, যার ফলে তারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। সেই রকম কয়েকটি সায়ানোব্যাকটেরিয়া যেমন ধরো রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এরকম কিছু
প্রোটিস্টা বা সায়ানোব্যাকটেরিয়া আছে যাদের মধ্যে সালোক সংশ্লেষ হয়ে থাকে। আবার কিছু উদ্ভিদ গোষ্ঠী আছে যারা ক্লোরোফিল বিহীন হয়, ফলে তারা কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম, যেমন ছত্রাক গোষ্ঠী যেগুলো, মিউকর, ফাইটোফথোরা। তাহলে সালোক সংশ্লেষে সহায়তা করে, অর্থাৎ সালোক সংশ্লেষে সাহায্যকারী যে কোষীয় অঙ্গাণুটা, সেটা হলো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড অর্থাৎ সবুজ রঙের যে প্লাস্টিক, সেটাকে ক্লোরোপ্লাস্টিড বলা হয়। তোমরা আগে অলরেডি পড়েছো যে দ্বি একক পর্দা বিশিষ্ট প্লাস্টিক যারা শুধুমাত্র সবুজ উদ্ভিদ দিয়ে পাওয়া যায়, এই সবুজ রঙের যে প্লাস্টিক তাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, যদি রঙিন প্লাস্টিক হয় তাকে বলা হয় ক্রোমোপ্লাস্টিড, এবং সাদা রঙের প্লাস্টিক লিউকোপ্লাস্টিড। তো সালোক সংশ্লেষে সহায়কারী যে কোষীয় অঙ্গাণু সেটার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্টিড। এবং সালোক সংশ্লেষে সাহায্যকারী যে রঞ্জক কণাটা, সেই রঞ্জক কণাটা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিল, যেটা ক্লোরোফিল এ, বি এরকম 5 রকমের থাকে, যার মধ্যে মুখ্য ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এই দুটো যেটা মুখ্য সালোক সংশ্লেষে অংশগ্রহণ করে থাকে। এছাড়াও ক্যারোটিন, জ্যান্থোফিল নামক কিছু রঞ্জক কণা আছে যারা কিন্তু সালোক সংশ্লেষে সহায়ককারী অঙ্গাণু হিসেবে কাজ করে থাকে। এরপর আমরা জেনে নিই সালোক সংশ্লেষে সাহায্যকারী বা সালোক সংশ্লেষের প্রয়োজনীয় যে উপাদানগুলো, তার উৎস এবং তার ভূমিকা সম্পর্কে। তো সালোক সংশ্লেষে যে উপাদানগুলো লাগে, সেই উপাদানগুলিকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রধান উপাদান। সালোক সংশ্লেষে এই প্রধান উপাদানগুলোকে, প্রধান উপাদান আছে 4টি: কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিল। এর মধ্যে এই যে 4টি উপাদান, প্রধান যে 4টি উপাদান কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক এবং ক্লোরোফিল, এর মধ্যে প্রথম যে 3টে উপাদান অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, জল এবং সূর্যালোক, এগুলো কিন্তু বাইরে থেকে পায়, তাই এদেরকে কিন্তু বাহ্যিক উপাদানও বলা হয় থাকে। এবং ক্লোরোফিলটা কোষের মধ্যেই থাকে, তাই একে কিন্তু আভ্যন্তরীণ উপাদান বলা হয় থাকে। এছাড়াও সহায়ককারী উপাদানের মধ্যে যেগুলো পড়বে, সহায়ককারী উপাদান সহায়ককারী উপাদানের মধ্যে পড়বে এডিপি, এর পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট। এডিপি পুরো নাম অ্যাডিনোসিন ডাইফসফেট। এই পুরো নামগুলো তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে এনএডিপি, অর্থাৎ নিকোটিনামাইড। এন এর পুরো নাম নিকোটিনামাইড। এ অর্থাৎ পুরো নাম হচ্ছে অ্যাডিনাইন। ডাই নিউক্লিওটাইড ফসফেট। এগুলো সব প্রশস্ত যৌগ, অর্থাৎ এক কথায় আভ্যন্তরীণ উপাদান, যেগুলো সালোক সংশ্লেষে সহায়ককারী উপাদান হিসেবে কাজ করে। সালোক সংশ্লেষের যে দুটো দশা পাবো, আলোক দশা বা আলোক নির্ভরশীল দশা এবং আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশা, সেখানে দেখবো এরা কিন্তু পর্যায়ক্রমে কোনো না কোনো সহায়ককারী উপাদান হিসেবে কাজ করছে। আরেকটা সহায়ককারী উপাদান হচ্ছে RUBP, অর্থাৎ এর পুরো নাম হচ্ছে
রাইবিউলোজ, বিশ, বিশ মানে 2, বিশ ফসফেট। সালোক সংশ্লেষে সাহায্যকারী উপাদানগুলোর মধ্যে অন্যতম প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। 1 নম্বর প্রধান উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অন্যতম কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। সবুজ উদ্ভিদরা সাধারণত যদি স্থলজ উদ্ভিদ হয় সেটা, তাহলে স্থলজ উদ্ভিদরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় কার্বন ডাইঅক্সাইডটা বায়ুমণ্ডল থেকে পত্ররন্ধ্রের মাধ্যমে সরাসরি ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে নেয়। স্থলজ উদ্ভিদের পাতায় উপস্থিত অসংখ্য যে পত্ররন্ধ্র থাকে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে। যদি জলজ উদ্ভিদ হয়, তাহলে জলজ উদ্ভিদের ক্ষেত্রে অর্ধনিমজ্জিত জলজ উদ্ভিদ বা সম্পূর্ণ নিমজ্জিত যদি জলজ উদ্ভিদ হয়, তাহলে জলজ উদ্ভিদরা জলে দ্রবীভূত যে কার্বন ডাইঅক্সাইড থাকে তথা জলে বিভিন্ন কার্বনেট বা বাইকার্বনেট যে যৌগগুলো থাকে সেখান থেকে কার্বন ডাইঅক্সাইডটা সংগ্রহ করে থাকে। এবং পরাশ্রয়ী উদ্ভিদরা তারা কিন্তু বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইডটাই ব্যাপন বা অভিসরণ প্রক্রিয়া, প্রধানত ব্যাপন প্রক্রিয়াতেই শোষণ করে। কার্বন ডাইঅক্সাইডের সালোক সংশ্লেষের ভূমিকাটা কি? সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের যে কার্বন এবং অক্সিজেন যা জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে বিক্রিয়জাত পদার্থ বা সরল শর্করাজাত যে খাদ্য যে গ্লুকোজ উৎপন্ন করছে C6H12O6, এই গ্লুকোজ উৎপন্ন করছে। এই গ্লুকোজের যে কার্বন এবং অক্সিজেন, এই গ্লুকোজের যে কার্বন এবং অক্সিজেন এর কিন্তু উৎস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাই কার্বন ডাইঅক্সাইড ছাড়া কিন্তু সালোক সংশ্লেষ কোনোভাবেই সম্ভব নয়। এরপরে আসছি আমাদের সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ কাঁচামাল, জল। জল স্থলজ উদ্ভিদরা মাটির কণার মধ্যে যে আবদ্ধ থাকা যে জলটা, যেটাকে বলা হয় কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটার, বৃষ্টির যে জল মাটিতে পড়লো তারপর মাটির কণার মধ্যে যে আবদ্ধ থাকলো, যা সবুজ উদ্ভিদরা তার মূলতন্ত্রের যে মূলরোম দ্বারা সে মাটির কৌশিক জল বা ক্যাপিলারি ওয়াটারটা জাইলেম কলার মাধ্যমে ঊর্ধ্বমুখী বাহিত হয়ে উদ্ভিদ অঙ্গের ওই সবুজ অঙ্গগুলোয় বা পাতাতে পৌঁছায় এবং সালোক সংশ্লেষে সহায়তা করে থাকে। আর যদি সেটা জলজ উদ্ভিদ হয়, তাহলে জলে সম্পূর্ণ নিমজ্জিত জলজ উদ্ভিদ হলে তার উদ্ভিদের সমস্ত অংশ দ্বারা, বা যদি অর্ধ নিমজ্জিত হয় তার নিমজ্জিত অংশ দ্বারা ব্যাপন বা অভিসরণ প্রক্রিয়ায় জলটা সংগ্রহ করে থাকে। আর যদি পরাশ্রয়ী উদ্ভিদ হয়, তাহলে পরাশ্রয়ী উদ্ভিদের মধ্যে যে এক বিশেষ প্রকারের পরাশ্রয়ী মূল থাকে, যেটাকে বলা হয় থাকে ভেলামেন। এই ভেলামেনের সাহায্যে বাতাসের মধ্যে থাকা যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প থেকে জল সংগ্রহ করে থাকে। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল একটা অন্যতম কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। জল ছাড়া কিন্তু কোনোভাবেই সালোক সংশ্লেষ ঘটা সম্ভব নয়। এই জল অর্থাৎ H2O, যেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় দুটো আয়নে ভেঙে যায়, H+ আয়ন এবং OH- আয়ন। এই H+ আয়ন আগেই তোমাদের আলোচনা করেছি যে সহায়ককারী উপাদান NADP অর্থাৎ নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট তাকে বিজারিত করতে সাহায্য করে। NADP + H+, তারপর বিজারিত NADPH তৈরি করতে সাহায্য করে, যেটা পরবর্তীকালে তোমাদের আমি আলোক দশায় বিস্তারিতভাবে আলোচনা করব।
এবং এই হাইড্রোক্সিল আয়ন 4 অণু হাইড্রোক্সিল আয়ন প্রথমে 2 অণু হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করবে এবং পরে 2 অণু জল ও 1 অণু অক্সিজেন তৈরি করবে। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল যা রাসায়নিক বিক্রিয়ার ফলে যে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, সেই অক্সিজেন যেটা উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া উপজাত পদার্থ রূপে, তার অন্যতম মূল উপাদান হচ্ছে জল। এছাড়াও জলে যে হাইড্রোজেন আয়নটা, এটা কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু বিজারিত করতে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে এবং যে গ্লুকোজ অণুটা উৎপন্ন, 1 অণু গ্লুকোজ, সেই গ্লুকোজ অণুর যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনেরও কিন্তু উপাদানটা পেয়ে থাকে কিন্তু এই জল থেকে, জলের হাইড্রোজেনটা ওখানে যায়। সালোক সংশ্লেষের আরেকটি অন্যতম উপাদান হলো সূর্যালোক। সালোক সংশ্লেষ পদ্ধতিতে সমস্ত শক্তির উৎস হিসেবে কাজ করে থাকে সূর্যের এই আলোটা। ঠিক সেই রকম সূর্যের এই সৌরশক্তি ছাড়া কিন্তু কোনোভাবেই সালোক সংশ্লেষ সম্ভব নয়। সূর্য থেকে আগত সূর্যের যে দৃশ্যমান আলোকের তেজময় ফোটন কণা, এই ফোটন কণা সবুজ উদ্ভিদের মধ্যে থাকা যে নিষ্ক্রিয় ক্লোরোফিল, যাকে সক্রিয় করতে সাহায্য করে এবং ফটোফসফোরাইলেশন ঘটায়। অর্থাৎ সৌরশক্তিটা সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত এবং কোষের মধ্যে থাকে এডিপি। এই এডিপি অজৈব ফসফেটের সাথে যুক্ত হয় এবং রাসায়নিক শক্তি রূপে এটিপি তে রূপান্তরিত হয়। অর্থাৎ ফটোফসফোরাইলেশন ঘটাতে কিন্তু সূর্যালোকের অন্যতম মুখ্য ভূমিকা। সূর্যালোকের যে আলোকটা আসে তার একটা নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলো, যেটা 390 ন্যানোমিটার থেকে 760 ন্যানোমিটার পর্যন্ত এই তরঙ্গদৈর্ঘ্যের আলোকটা সালোক সংশ্লেষের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই তরঙ্গদৈর্ঘ্যের যে দৃশ্যমান আলো, এটাকে যদি প্রিজমের মধ্যে অতিবাহিত করা হয়, তাহলে আমরা কিন্তু সূর্যের 7টি রং, অর্থাৎ যেটা শর্টে বেনিয়া সহকলা বলা হয়ে থাকে, বে নি আ স হ কলা, অর্থাৎ এই 7টা রং খুব সুস্পষ্ট ভাবে বুঝতে পারবো প্রিজমের মধ্যে অতিবাহিত করলে। অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা এবং লাল। এই তরঙ্গদৈর্ঘ্যের যে সৌরশক্তিটা, ফোটন বা কোয়ান্টাম কণা, এর মধ্যে আমরা দুটো বর্ণালী দেখতে পাবো, একটা শোষণ বর্ণালী আর একটা হচ্ছে কার্য বর্ণালী। শোষণ বর্ণালী কাকে বলবো? শোষণ বর্ণালী হচ্ছে যে সবুজ উদ্ভিদের মধ্যে থাকা রঞ্জক কণা ক্লোরোফিলটা, যে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি, এতে দেখবো সূর্যের এই তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক শক্তিটা, ফোটন বা কোয়ান্টাম কণাটা সালোক সংশ্লেষের জন্য সংগ্রহ করছে। সুতরাং সেই তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোক শক্তিটা, তাকে বলবো শোষণ বর্ণালী। আর কার্য বর্ণালী কাকে বলবো? যে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সালোক সংশ্লেষটা সর্বোত্তম, অর্থাৎ সব থেকে ভালো হচ্ছে, তাকে বলবো কার্য বর্ণালী। তো এর মধ্যে সাধারণত দেখতে পাবো, এর মধ্যে কমলা নীল এবং লাল, এই লাইট বিশিষ্ট যে তরঙ্গ দৈর্ঘ্য, সেটাতেই সালোক সংশ্লেষ সব থেকে ভালো হচ্ছে। তাহলে সূর্যালোক সালোক সংশ্লেষ পদ্ধতিতে অন্যতম প্রধান যে কাজ, সৌরশক্তি যে কোষের মধ্যে থাকা এটিপি, যেটা ওই ক্লোরোফিলের সাহায্যে এ কিন্তু অজৈব ফসফেটে যুক্ত হয়ে এটিপি বা অ্যাডিনোসিন ট্রাইফসফেটে রূপান্তরিত করতে সাহায্য করে, অর্থাৎ ফটোফসফোরাইলেশন ঘটাতে মুখ্য ভূমিকা গ্রহণ করছে।
সালোক সংশ্লেষের আরো একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো ক্লোরোফিল, যেটা সালোক সংশ্লেষকারী রঞ্জক হিসাবেও পরিচিত। তো সালোক সংশ্লেষকারী প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল। ছাড়াও ক্লোরোফিল হচ্ছে সালোক সংশ্লেষের অন্যতম গুরুত্বপূর্ণ রঞ্জক, যা সূর্যের তেজময় ফোটন তথা কোয়ান্টাম কণা শোষণ করতে মুখ্য ভূমিকা গ্রহণ করে থাকে। এই ক্লোরোফিলের সাথে উদ্ভিদে আরো বিশেষ কিছু সহায়কারী রঞ্জক কণা থাকে, যেমন ক্যারোটিনয়েডস, ফাইকোমিলিনস এগুলো। ক্লোরোফিল সবুজ উদ্ভিদের যে দ্বি-একক পর্দা বিশিষ্ট ক্লোরোপ্লাস্টিড, সেই ক্লোরোপ্লাস্টিডের মধ্যে থাকা সবুজ রঞ্জকযুক্ত কণা, যা 5 রকমের হয়। এটা 5 রকমের হয়ে থাকে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। কিন্তু সমস্ত উন্নত উদ্ভিদদেহ তথা শৈবালের দেহে প্রধানত সালোক সংশ্লেষে মুখ্য ভূমিকা গ্রহণ করে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। এই ক্লোরোফিল এ এবং বি, যা 5টা মৌলের সমন্বয়ে গঠিত একটা জটিল যৌগ, এর মধ্যে থাকে 4টা অধাতব মৌল, যেটা হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এবং একটি ধাতব যে মৌল থাকে যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল এ, বি দুটোরই সংকেত কম বেশি একই প্রকৃতির। ক্লোরোফিল এর সংকেত হলো C55, H72, O5, N4, Mg, এবং ক্লোরোফিল বি এর সংকেত হলো C55, H70, O6, N4, Mg। অর্থাৎ এখানে একটা জলের অণু বিয়োজন হয়ে শুধুমাত্র বিজারিত হয়ে এখানে এটা জারণ ঘটে এবং অক্সিজেন যুক্ত হয়। এই ক্লোরোফিল এ, বি, যেটা উন্নত সমস্ত উদ্ভিদ এবং শৈবালে সালোক সংশ্লেষের মুখ্য রঞ্জক কণা হিসেবে কাজ করে থাকে। এরা সৌরশক্তি থেকে ফোটন তথা কোয়ান্টাম কণা শোষণ করতে অন্যতম ভূমিকা পালন করে থাকে। এছাড়াও এ শান্ত সাধারণ অবস্থায় নিষ্ক্রিয় অবস্থায় থাকে। যখন তেজময় ফোটন বা কোয়ান্টাম কণা পেল তখন কিন্তু সক্রিয় হলো এবং মূল্যন দ্বারা যে শোষিত জল, সেই জলকে হাইড্রোক্সিল এবং হাইড্রোজেন আয়নে ছাত্রছাত্রীরা আজকের জন্য এতটাই পড়া থাকলো। আমার ক্লাসের সাথে সাথে টেক্সট বইটাই অবশ্যই ভালো করে পড়বে। ধন্যবাদ।